আজকের ক্লাসটা আমরা স্পেশালি করছি যারা এই বছর মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য ফিজিক্স ক্লাস। আজকে ভৌত বিজ্ঞানের আমরা গ্যাসের আচরণ এবং ধর্ম এই চ্যাপ্টারটা আজকের আমরা স্টার্ট করব। ক্লাস 9-এ আমরা অলরেডি গ্যাসের ওপর চাপ, এই চাপ নামক শব্দটা আমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছিলাম। তো যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ক্লাসটাতে থাকছে গ্যাসের আচরণ ও ধর্ম সম্পর্কে এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা, এবং যারা এই বছর ক্লাস 10-এ উঠেছো তারাও এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমরা আর একবার রিভাইজ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তো এখানে প্রথম যেটা আমাদের জানতে হয় যে গ্যাসের চাপ কাকে বলে। গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাসের একটা গ্যাসকে আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখি, তাহলে সেই পাত্রের মধ্যে থাকাকালীন গ্যাসের অণুগুলো তারা কি করে, পাত্রের দেওয়ালের ওপর একটি চাপ প্রয়োগ করে। আবার আমরা এটাও জানি যে আমাদের চারপাশে যে বায়ু রয়েছে সেগুলো গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি, মানে যে বায়ুমণ্ডল যেটা রয়েছে সেখানে মেনলি যেগুলো থাকে সেগুলো সব গ্যাসীয় পদার্থ থাকে, এবং তারাও আমাদের ভূপৃষ্ঠের ওপর, মানে এই যে বায়ুমণ্ডল যেটা রয়েছে সেইটা আমাদের ভূপৃষ্ঠের ওপর চাপ প্রয়োগ করে, যাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ। তো এই গ্যাসও আমাদেরকে, তার মানে এই যে গ্যাসীয় পদার্থগুলো মানে বায়ু যেটি হলো বায়ু, সেটাও কি করছে, আমাদের ভূপৃষ্ঠের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করছে তাকে আমরা একটা প্রমাণ, একটা মান আছে যা এই বায়ুমণ্ডলীয় চাপের, সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা ব্যবহার করা হয় আমাদের মোটামুটি যে সমস্ত গাণিতিক উদাহরণ আমরা দেখব সেখানে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেব, কারণ কি ভূপৃষ্ঠের এক একটা জায়গায় চাপ এক এক রকম হয়। তাই তো সেক্ষেত্রে তো আমাদের ওইভাবে এক একটা জায়গায় গিয়ে মাপা পসিবল না, তাই আমরা একটা নির্দিষ্ট মান ধরে নিই যে সমুদ্রপৃষ্ঠে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদ-স্তম্ভের যে চাপ তাকে আমরা বলি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটার অর্থই হলো অ্যাটমসফিয়ারিক প্রেশার। মানে আমাদেরকে অঙ্কে যদি বলে দেয় 1 ATM, ATM stands for atmospheric pressure, তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা আমরা অলরেডি ক্লাস 9-এ করে এসেছিলাম পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারে। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা বলছি সেটা কি, 0°C উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ তাকে আমরা বলছি অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটা কাকে মেজার করে, সেটা হচ্ছে 1 ATM, সেটা কি দিয়ে আমরা স্পেসিফাই করছি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ দিয়ে। তার মানে 1 ATM এর জায়গায় আমরা লিখতে পারি যে, আমরা এটাও ক্লাস 9-এ পড়েছিলাম যে গ্যাসের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে বা তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে যদি চাপ মাপতে হয় তার ফর্মুলা হয় H ইন্টু রো ইন্টু জি। H মানে হচ্ছে উচ্চতা বা গভীরতা, রো মানে হচ্ছে তার ঘনত্ব, এবং জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, রো মানে পারদের ঘনত্ব, সেটা হচ্ছে 13.6, সেটা হচ্ছে পারদের ঘনত্ব, এবং যেহেতু আমি এখানে সেন্টিমিটার ধরেছি আর ঘনত্বটাও আমি গ্রাম পার সেন্টিমিটার কিউবে ধরেছি, তাই জি এর ভ্যালু ধরছি 980। আমরা জানি জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার ভূপৃষ্ঠে নির্দিষ্ট মান থাকে, একটা হচ্ছে 9.8, এটা এসআই সিস্টেমে, এবং 980 সিজিএস সিস্টেমে। তো এইটাকে আমরা গুণ যদি করি তাহলে এর যে ভ্যালুটা পাই সেটা 1.013 ইন্টু 10⁶ একক কত হবে, যেহেতু এটা চাপের একক, চাপের একক হয় ডাইন পার এটা হচ্ছে পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি এসআই সিস্টেমে বার করতাম তাহলে এটা হতো নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো আমরা অলরেডি ক্লাস 9-এ করে এসেছি। সো এই চ্যাপ্টারে যেটা আমরা মূল যে বক্তব্য, এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে কয়েকটা সূত্র যেটা আমাদের জানা উচিত, যেটা প্রথমে আসছে বয়েলের সূত্র। নাম্বার 1, বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল কি বললেন, যদি উষ্ণতা স্থির থাকে, মানে উষ্ণতা স্থির মানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে
আমার যদি আমি একটা গ্যাস নিয়েছি, সেক্ষেত্রে গ্যাসের আয়তন যদি বৃদ্ধি করি তাহলে তার চাপ হ্রাস পাবে, বা চাপ যদি বৃদ্ধি করি তাহলে তার গ্যাসের আয়তন হ্রাস পাবে। তার মানে বয়েলের সূত্রের যে গাণিতিক যে রূপ, বয়েলের সূত্রটা আমি লেখাচ্ছি না, কারণ কি তোমরা বইতে অলরেডি এটা জানো, এটা তোমরা পড়েছো, আমি আলাদা করে বোর্ডে লিখে দিচ্ছি না। আমি বয়েলের সূত্রটা মুখে বললাম এবং তার গাণিতিক রূপটা লেখাচ্ছি, যেটা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন, প্রপোর্শনাল সাইন 1/p। যেহেতু আমি বলেছি ব্যস্তানুপাতিক, তাই আমি এখানে 1/p লিখছি। টি মানে উষ্ণতা এবং এম মানে ভর স্থির। এই সূত্র থেকে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবারে যদি আমি এই সমানুপাতি সাইনটা তুলে দিই, ইকুয়াল টু সাইন লিখি, তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। সেই ধ্রুবকটার নাম দিলাম কে, স্মল কে ডিভাইডেড বাই পি। এই পিটাকে এখানে নিয়ে চলে এলাম, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে। তার মানে আমি পি এবং ভি এর মান যতই চেঞ্জ করি না কেন, তাদের গুণফল সবসময় ধ্রুবক হবে। কে হলো এখানে একটি ধ্রুবক। তাহলে পি এর মান পরিবর্তন করে P1 করলাম, ভি এর মান পরিবর্তন করে V1 করলাম। এবারে এদের দুজনের গুণফল নিলাম P1 V1, তাহলেও দেখবো আমি সেই সেম ধ্রুবক রাশিটাই পেয়েছি, অর্থাৎ কে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে পি এবং ভি যে পরিবর্তন যেটা হচ্ছে, মানে চাপ এবং আয়তনের যে পরিবর্তন যেটা হচ্ছে, সেটা সবসময় ব্যস্তানুপাতে হয়। তাহলে চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমলে আয়তন বাড়ে, এবং এদের দুজনের যে গুণফল সেটা সবসময় ধ্রুবক হবে। তাই এদের একটা যদি আমি একটা লেখচিত্র আঁকি, পিভি বনাম পি বা পিভি বনাম ভি যদি একটা লেখচিত্র আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সম্পর্কটা থেকে লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে। তাহলে এখানে নিয়েছি পি, এদিকে নিয়েছি ভি। যেহেতু আমি দেখলাম সম্পর্কটা থেকে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ভি এর ভ্যালু যাই চেঞ্জ করি না কেন পিভি সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে এইরূপ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বয়েলের সূত্র থেকে আমি যেটা পেলাম যে পি এর ভ্যালু চেঞ্জ করে যদি V1 করি, ভি এর ভ্যালু চেঞ্জ করে যদি V1 করি, তাহলেও এটা কে হবে। আবার পি এর ভ্যালু চেঞ্জ করে যদি P2 করি, ভি এর ভ্যালু চেঞ্জ করে যদি V2 করি, তাহলেও এটা কেই হবে। তাহলে এই দুটো থেকে আমি লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, অর্থাৎ প্রাথমিক চাপ ইন্টু প্রাথমিক আয়তনের গুণফল অন্তিম চাপ এবং অন্তিম আয়তনের গুণফলের সাথে সমান হয়ে যাচ্ছে, কারণ কি দুজনেরই ভ্যালু আমাদেরকে কে দিচ্ছে তাই। নেক্সট যে সূত্রটা সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে কি বলছে যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য গ্যাসটির 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে কি, ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার আয়তন ছিল V0। তাহলে যখন উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তখন আয়তন ছিল V0। V0 মানে কিন্তু এটা মান, এটা কিন্তু কখনোই শূন্য নয়, V0 একটা মান, ঠিক আছে। এবারে ধরো আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, ঠিক আছে। তাহলে কি বলছে যে V0 তো ছিলই, তার সাথে V0 1/273 অংশ যুক্ত হয়ে যাবে। তাহলে V0 1/273 অংশ এইটা, এবং V0 অলরেডি ছিল, তাহলে V0 সাথে এটা যুক্ত হয়ে গেল। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হলে কত হবে, V0 প্লাস V0 ইন্টু 2 ডিগ্রি বেড়েছে, তাহলে 2/273। 3 ডিগ্রি সেলসিয়াস হলে V0 প্লাস V0 ইন্টু 3/273। এইভাবে যত ডিগ্রি সেলসিয়াস বাড়বে, থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে হবে কি V0 প্লাস V0 θ/273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে এটা হয়ে যাবে V0 প্লাস V0 ইন্টু θ/273। আমি V0 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 1 প্লাস θ/273 যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। একইভাবে যদি থিটা ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, মানে যদি কমে যায়, তাহলে কিছু হবে না, মাঝখানে এই সাইনটা শুধু 0 হয়ে যাবে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস থেকে
কমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত, থিটা V0 1 মাইনাস থিটা বাই 273। একইভাবে এইভাবে এবারে এই জিনিসটাকে আমরা একটা ইমপ্লিমেন্ট করতে চাই একটা গ্রাফে, যেটা তোমরা বুঝতে পারবে যে গ্রাফে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা কীরকম হবে। আমি এই দিকে থিটাটাকে প্রেজেন্ট করেছি আর এই দিকে ভিটাকে, মানে ওপরের যে ওয়াই অ্যাক্সিস সেই বরাবর ভিটাকে প্রেজেন্ট করেছি। সো অ্যাট 0°C ভিটা কিন্তু শূন্য নয়, 0°C ভির একটা মান আছে, সেটা হচ্ছে V0। তার মানে এই যে জায়গাটা এটা কিন্তু V0কে বোঝাচ্ছে। এবারে 0°C থেকে যত আমার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমি কি বললাম, যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত আয়তনও বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখলাম যে V0 প্লাস V0 ইন্টু 1/273 করে বাড়ছে। তাহলে θ°C উষ্ণতা বাড়লে কি হচ্ছিল, V0 ইন্টু 1 প্লাস θ/273, মানে আয়তনও বৃদ্ধি পাচ্ছিল। তাহলে আমি এটাকে লিখতে পারি V0 ছিল 0-তে, তাহলে V0 থেকে বৃদ্ধি পাচ্ছে এইভাবে। এবারে আমি লিখতে চাই যে θ°C উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর যদি আয়তনটা V θ হয়, θ°C উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর আয়তন যদি V θ হয়, সেটা ইকুয়াল টু ছিল V0 1 প্লাস θ/273। এবারে আমি থিটার জায়গায় বসাচ্ছি -273°C। তাহলে থিটা যখন -273°C, তাহলে V at -273°C is equal to V0 1 minus 273, থিটার জায়গায় -273 বসাচ্ছি, ডিভাইডেড বাই 273। 273 কেটে গেলে কত হয় 1, আর 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে V0 ইন্টু 0 মানে কত 0। তাহলে যখন উষ্ণতা 273°C পৌঁছে গেল, তখন আমরা দেখতে পেলাম কি আমার আয়তন, মানে গ্যাসটার আয়তন কত হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে এটা যদি আমরা এখানে আঁকতে চাই যে যখন গ্যাসটার আয়তন -273°C, যখন গ্যাসটার উষ্ণতা -273°C, তখন আমি দেখতে পাচ্ছি গ্যাসটার আয়তন তাহলে কি হয়ে যাবে, শূন্য। তার মানে লেখচিত্রের প্রকৃতিটা হয়ে যাবে এইরূপ। থিটাটাকে যত আমি বাড়াবো গ্যাসের আয়তন বাড়বে, এবং যত আমি থিটাটাকে কমাবো তত আমার আয়তন কি হবে, কমবে। চার্লসের এই সূত্র থেকে বিজ্ঞানী কেলভিন স্কেল বা পরম উষ্ণতার একটা ধারণা দিলেন। উনি বললেন এই যে -273°C যেটা আমরা লিখলাম, -273°C, এই উষ্ণতায় আমরা দেখলাম সকল গ্যাসের আয়তন কত হয়ে গেল, শূন্য। তাহলে এই -273°C উষ্ণতাকে উনি বললেন পরম শূন্য উষ্ণতা। তাহলে উনি কি করলেন, এই -273°C বিজ্ঞানী কেলভিন 0 কেলভিন ধরলেন। তাহলে -273°C ইজ ইকুয়াল টু হচ্ছে 0 কেলভিন। তাহলে যে আমি যত কেলভিন পেতে চাই তার সাথে আমাকে 273 যোগ করতে হবে। উনি -273°C থেকে 0 কেলভিন ধরে একটা কেলভিন স্কেল তৈরি করলেন। তাহলে কেলভিন স্কেল অনুযায়ী আমি যত কেলভিন বার করতে চাইছি, যে কেলভিনটা আমি বার করতে চাইছি সেই কেলভিনের ভ্যালু কত হবে, সেই নাম্বারটা প্লাস 273°C। মানে সাপোজ আমি চাইছি যে 30 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, সরি আমি একটু উল্টো বললাম, মানে আমি বলতে চাইছি 30°C হচ্ছে কত কেলভিন আমি পেতে চাই। আমি দেখলাম যে 0 কেলভিন হলো -273°, তাহলে 30°C কত কেলভিন সেটা আমি জানতে চাইছি। তাহলে আমি কি করব, তাহলে 30°C আমার পেতে গেলে এটার সাথে আমাকে 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে তবে আমি সেটা পেয়ে যাবো কোন স্কেলে, কেলভিন স্কেলে পেয়ে যাব। তাহলে এটা যেটা আমরা পাচ্ছি যে এটা যদি ডিগ্রি সেলসিয়াস স্কেল হয় আর এটা যদি কেলভিন স্কেল হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যেখানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে -273 কেলভিন আছে, সেখানে ডিগ্রি সেলসিয়াস আছে, সেখানে কেলভিন স্কেলে আছে 0 কেলভিন। তাহলে এইভাবে বাড়তে বাড়তে যখন আমি 0°C আসবো, যখন সেলসিয়াস স্কেলে 0°C আসবো, তখন কেলভিন স্কেলে এই ঘরটা পেতে গেলে আমাকে 273টা ঘর ওপরে উঠতে হবে, তাই তো। 273টা ঘর ওপরে ওঠা মানে কি, 0-র সাথে 273 আমাকে যোগ করতে হবে। তাহলে যখন আমি 0°C আসলাম, তখন আমি এইখানে রয়েছি কত, 273 কেলভিনে।
একইভাবে যদি 50°C আসি তখন এখানে আমাকে কি করতে হবে, এর সাথে মানে 0°C মানে হচ্ছে 273 কেলভিন, তাহলে 273 কেলভিনের সাথে আমাকে আবার মানে এখানে 50 ছিল তো, তাহলে 50 প্লাস 273 মানে এখানে আরও 50 ঘর আমি তুললাম, 100 মানে 100 প্লাস 273, তার মানে এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে আর এখানে স্টার্ট হচ্ছে 273 কেলভিন থেকে, মানে 0°র যদি প্যারালালটা দেখি, অ্যাকচুয়ালি কেলভিন স্কেল স্টার্ট হচ্ছে 0 কেলভিন থেকে, কিন্তু আমি যদি 0°C প্যারালালে দেখি তাহলে আমি এখানে দেখতে পাবো 273 কেলভিন আছে। তাহলে আমি যখন 0 থেকে 50 ঘর গেলাম তাহলে আমি এখানে কোথা থেকে গেলাম, 273 থেকে 50 ঘর গেলাম, তাই জন্য আমি 50 প্লাস 273 কেলভিন করতে হচ্ছে, আর 100°C গেলে 100 প্লাস 273 করতে হচ্ছে। নেক্সট যেটা আসছে যে চার্লসের সূত্রের এখানে যেটা রয়েছে যে এতক্ষণ আমরা কি করলাম যে চার্লসের সূত্রটাকে আমরা নর্মাল টেম্পারেচার দিয়ে করেছি, এবারে যেটা আমরা করব সেটা চার্লসের সূত্রতে যে কেলভিন, যেহেতু আমরা কেলভিন উষ্ণতা শিখে গেছি তাহলে পরম উষ্ণতা শিখে গেছি, তাই চার্লসের সূত্রটা আমরা বার করার চেষ্টা করব কেলভিন উষ্ণতার সাহায্যে। আমরা দেখেছিলাম যে ভি থিটা ইজ ইকুয়াল টু V0 1 প্লাস থিটা বাই 273, এটা আমরা দেখেছিলাম অলরেডি, তাই তো? তাহলে আমি এখানে 273টাকে গুণ করে দিচ্ছি, মানে 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273, অর্থাৎ 273টাকে আমি লসাগু নিলাম, নিয়ে করে দিলাম। তাহলে আমি এক্ষুনি দেখলাম যে θ°C, থিটা তো ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তার সাথে আমি 273 যদি যোগ করি সেটা আমি কেলভিন স্কেলে পেয়ে যাই, তাহলে সেটা হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি টি। তাহলে টিটা হলো থিটার সাথে 273 গুণ যোগ করলে, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা প্লাস 273, এটা যোগ করলে তবে আমি টি কেলভিন উষ্ণতাটা পাই। আর নিচে যেটা রয়েছে শুধু 273, তাহলে শুধু 273টাকে আমরা এইভাবে লিখতে পারি 0 প্লাস 273, মানে এটা হচ্ছে T0, তাহলে এটাকে আমি লিখছি T0। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি ভি থিটা বাই V0 ইজ ইকুয়াল টু টি বাই T0, তার মানে এখানেও আমি দেখতে পাচ্ছি যে উষ্ণতা এবং আয়তনের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভি থিটা বাই V0 এই যে অনুপাত যেটা হবে টি বাই T0 অনুপাতটাও সেম হবে, অর্থাৎ এটাও একটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে V is proportional to T। এটা কখন অ্যাপ্লাই হবে, যখন M এবং P স্থির থাকবে, মানে গ্যাসটার ভর এবং চাপ স্থির থাকবে। আমরা এই অঙ্কগুলোতে মেনলি আমরা এটাই ইউজ করব, এই ফর্মুলাটাই ইউজ করব যে V এবং T মানে পরম উষ্ণতা এবং গ্যাসের আয়তনের মধ্যে সম্পর্কটা, এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। এখানে আরেকবার বলে দিই যে 273 যে কেলভিনটা আমরা ধরলাম, এখানে আমরা এটাকে 0 সাথে যোগ করেছি, মানে 0 প্লাস 273 সেটা হয় কত, 273 কেলভিন, তার মানেই হচ্ছে সেটা কি আমরা ধরে নিচ্ছি T0, টেম্পারেচারটা ধরে নিচ্ছি T0, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখানে যেহেতু V ইজ প্রপোর্শনাল টু টি, তাই এই ধরনের যে লেখচিত্রের যে গ্রাফটা হবে, আমি যদি টি এর সাথে V এর লেখচিত্র আঁকি, টি এবং V এর যদি লেখচিত্র আঁকি সেটা এরকম টাইপের হবে, যেহেতু এটা সমানুপাতি, টি এবং V যেহেতু সমানুপাতি তাই টি যত বাড়াবো V সেরকম অনুযায়ী বাড়বে, তাই লেখচিত্রের প্রকৃতিটা হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দুগামী সরলরেখা। 3 নম্বর যেটা চাপের সূত্র, এটা জাস্ট আমি খুব একটা বেশি আসে না, এটা গে-লুসাকের সূত্রও বলা হয়, চাপের সূত্র বা গে-লুসাকের সূত্র, এটা মনে রাখবে যে এখানে বলছে পি ইজ প্রপোর্শনাল টু টি, মানে চাপ উষ্ণতার সাথে সমানুপাতিক হয় যখন আয়তন এবং ভর স্থির, তাহলে এই লেখচিত্রের প্রকৃতিটাও হবে এখানে টি, এবং এইদিকে যদি আমি পি প্লট করি তাহলে এটাও হবে মূলবিন্দুগামী, এবং অবশ্যই এখানে কিন্তু আয়তনটা স্থির রয়েছে। এখানে যে এই পোর্শনে যে সূত্রগুলো আমরা শিখলাম সেখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় করে আমরা কি পেলাম, এই দুটো সূত্র আমরা অলরেডি শিখে গেছি। বয়েলের সূত্র অনুযায়ী আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, চার্লসের সূত্র অনুযায়ী আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে এই দুটো সূত্র থেকে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2, সমীকরণ 1 এবং 2 থেকে আমি লিখতে পারি যে V is proportional to T by P। দেখো এই দুটোকে আমি জয়েন করে নিলাম জাস্ট, তাহলে এখানে যখনই আমি এই ইকুয়াল টু সাইন তুলে দেবো, ইকুয়াল টু সাইনটা যেই আমি তুলে দেবো আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, কনস্ট্যান্টটা লিখলাম K T by P। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা পেলাম, এই ফর্মুলাটা থেকে আমি লিখতে পারি PV is equal to KT।
আমি পিটাকে জাস্ট ভি এর সাথে গুণ করে দিলাম। তাহলে এই যে সম্পর্কটা পেলাম এটা হলো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। অর্থাৎ এর মানে যেটা বলছে যে পিকে চেঞ্জ করে যদি পিকে চেঞ্জ করে যদি P1 করি, ভিকে চেঞ্জ করে যদি V1 করি, টিকে চেঞ্জ করে যদি T1 করি, তাহলে এই সম্পর্কটা স্যাটিসফাই করবে যে P1 V1 ইজ ইকুয়াল টু হবে KT1। আবার একইভাবে যদি P2 V2 করি, মানে উষ্ণতা চেঞ্জ করে যদি P2 করি, আয়তন চেঞ্জ করে V2 করি, উষ্ণতা চেঞ্জ করে যদি T2 করি, আয়তন চেঞ্জ করে যদি V2 করি এবং চাপ চেঞ্জ করে যদি P2 করি, তাহলেও সেটা P2 V2 ইজ ইকুয়াল টু KT2 হবে। অর্থাৎ এখান থেকে যেটা বলতে চাইছে, এই জিনিসটা বলতে চাইছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু K। আবার একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু K। সো অ্যাজ এরা দুজনেই K এর সাথে ইকুয়াল, K ইজ আ কনস্ট্যান্ট, সো উই ক্যান সে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই শুধু P2 V2 না, এখানে P3 V3 T3ও থাকতে পারে। যত আমি উষ্ণতা চেঞ্জ করি, যাই চেঞ্জ করি না কেন, এই সম্পর্কটা, এই যে গুণফল বা এই যে রাশিটা P1 V1 T1 এবং P2 V2 T2, P3 V3 T3 যাই হোক না কেন, সেটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। এটা হচ্ছে আমাদের বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র। এবারে এখানে যে আমরা একটা সম্পর্ক পেয়েছি PV ইজ ইকুয়াল টু KT, এখানে K হচ্ছে একটা ধ্রুবক। এই K ধ্রুবকের একটা বিশেষ নাম আছে। যখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়ব, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে একটা গ্যাসের সমীকরণ, যে মানে একটা গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস হলো সেই সমস্ত গ্যাস যারা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তাহলে এই সূত্রতে তখন আমরা এই Kটাকে রিপ্লেস করে দেবো, K জায়গায় লিখবো আমরা PV ইজ ইকুয়াল টু RT, যেখানে R হবে গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরকে আমরা বলতে পারি গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এই ইকুয়েশনটাকে বলবো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ। এটা হবে আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে অবশ্যই আমরা একটা জিনিস লিখিনি, সেটা আমরা পরে লিখছি, যখন আমরা অ্যাভোগাড্রো সূত্র বলবো তখন আমরা লিখবো। এখানে আমরা মোল সংখ্যা মানে গ্যাসের পরিমাণটা ধরে নিই। আমরা PV ইজ ইকুয়াল টু RT লিখেছি, গ্যাসের পরিমাণটা আমরা ধরিনি। সেক্ষেত্রে 1 মোল গ্যাসের জন্য আমরা এটা লিখেছি PV ইজ ইকুয়াল টু RT, যেখানে R হচ্ছে সার্বজনীন গ্যাসের ধ্রুবক। তো R কে এটা ধ্রুবক হিসেবে ধরছি এবং গ্যাস ধ্রুবক হিসেবে ধরছি এক্ষেত্রে। আর এই সমীকরণটা লিখছি আদর্শ গ্যাসের সমীকরণ। এখন যদি n মোল গ্যাস থাকে, n স্মল n মোল গ্যাস যদি থাকে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হয়ে যায় PV ইজ ইকুয়াল টু nRT। যখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ লিখতে দেওয়া হবে, অবশ্যই আমরা এই সমীকরণটা লিখবো। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। যদি আমাদেরকে বলে দেয় যে আদর্শ গ্যাসের সমীকরণ লেখো 1 মোল গ্যাসের জন্য, তার মানে n ইজ ইকুয়াল টু 1, 2 মোল গ্যাসের জন্য তাহলে n ইজ ইকুয়াল টু 2, 3 মোল গ্যাসের জন্য তার মানে n ইজ ইকুয়াল টু 3, 4 মোল গ্যাসের জন্য মানে n ইজ ইকুয়াল টু 4, সেই অনুযায়ী আমাকে n এর ভ্যালুটা পুট করতে হবে। আর যদি না মেনশন করে, তাহলে আমরা PV ইজ ইকুয়াল টু nRT এই সমীকরণটা লিখবো। এখন এই সমীকরণটা আমরা পেলাম কোত্থেকে? অবশ্যই এই সমীকরণটা আমরা পেয়েছি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে। কিন্তু এই যে n সংখ্যাটায় যেটা এসছে, n হচ্ছে মোল সংখ্যা, যেটা এসছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র থেকে। অ্যাভোগাড্রো কি বলেছে যে আমরা যদি কিছু পরিমাণ বিভিন্ন ধরনের গ্যাস নিলাম, ধর অক্সিজেন নিলাম, হাইড্রোজেন নিলাম, নাইট্রোজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড নিলাম বা যা কিছু নিলাম, যদি একই তাপমাত্রায় থাকে, সেই গ্যাসগুলো যদি একই তাপমাত্রায় থাকে এবং একই চাপে থাকে, তাহলে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। তার মানে যে আমি হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড নিয়েছি সাপোজ, বা নাইট্রোজেন নিয়েছি, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়েছি সাপোজ, এবং তারা একই তাপমাত্রায় রয়েছে, একই চাপে রয়েছে এবং ওদের মধ্যে ওরা সম আয়তনে রয়েছে। তার মানে ভিসিসি, তার মানে কি বলতে চাইছে, ভিসিসি ধরো ভিসিসি হাইড্রোজেন গ্যাস রয়েছে, ভিসিসি অক্সিজেন গ্যাস রয়েছে এবং ভিসিসি নাইট্রোজেন গ্যাস রয়েছে। তাহলে হাইড্রোজেন গ্যাসে যতগুলো অণু থাকবে, অক্সিজেন গ্যাসেও ততগুলো অণু থাকবে এবং নাইট্রোজেন গ্যাসেও ততগুলো অণু থাকবে। তার মানে বলতে চাইছে যেটা ভিসিসিটা হচ্ছে, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, ওকে। তো যদি এরা সম চাপ এবং সম আয়তনের আছে, সম উষ্ণতায় রয়েছে এবং আয়তনও সবার সমান, তাহলে হাইড্রোজেন গ্যাসে যদি n সংখ্যক, স্মল n সংখ্যক অণু থাকে, তাহলে অক্সিজেনেও থাকবে n
এবং নাইট্রোজেনেও থাকবে n সংখ্যক অণু। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এইখান থেকেই আমরা ওই মোল সংখ্যা nটাকে ইনসার্ট করেছিলাম আদর্শ গ্যাসের সমীকরণে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ যখন করতে দেবে তখন আমরা ঠিক আগের মতো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র থেকে পাই লিখবো, কিন্তু তখন অ্যাভোগাড্রো সূত্র থেকেও আমরা যেটা পাই সেটাও আমাদের লিখতে হবে। সো আমরা করে নিয়েছি আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা, যেখানে ধরে নিয়েছি n মোল পরিমাণ গ্যাস রয়েছে v আয়তনে এবং চাপ এবং উষ্ণতা হচ্ছে p এবং t। তাহলে বয়েলের সূত্র থেকে p ইজ প্রপোর্শনাল টু 1/p, বা p হচ্ছে ব্যস্তানুপাতিক 1p এর সাথে যখন n এবং t স্থির। এখানে আমরা n ধরবো, তখন আমরা গ্যাসের পরিমাণ ধরবো মোল সংখ্যা দিয়ে। n হলো মোল সংখ্যা। এর সম্পর্কে আমরা একটু পরে বলছি। চার্লসের সূত্র থেকে পাচ্ছি এটা, এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে পাচ্ছি যে আয়তন মোল সংখ্যার সাথে সমানুপাতিক, মানে যত আয়তন বৃদ্ধি পাবে মোল সংখ্যাও তত বৃদ্ধি পাবে। এবং এইখান থেকে আমরা সমানুপাতিক সাইন দিয়ে লিখতে পাচ্ছি যে টি ইন্টু এন, যেহেতু সমানুপাতিতে রয়েছে তাই এরা উপরে রয়েছে, পি ব্যস্তানুপাতিক রয়েছে তাই নিচে রয়েছে। আর এখানে সমানুপাতিক সাইন তুলে দিয়ে যে এককটা নিয়েছি সেটা হচ্ছে আর। আর হচ্ছে এখানে ধ্রুবক, আর এই আর এর নাম হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর হলো এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এন হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মোল সংখ্যা মানে হচ্ছে বস্তুর ভর বাই আণবিক ভর, মানে এখানে বস্তু মানে গ্যাস, তাহলে যে পরিমাণে আমি গ্যাস নেব গ্যাসটার নিজস্ব ভর মানে মাস, তার সাথে তার আণবিক ভর মানে গ্যাসটার আণবিক যে ওজন সেইটা মোল সংখ্যা দিয়ে আমরা সেটাকে বোঝাই। তাহলে এই যে সূত্রটাতে এখানে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এম বাই ক্যাপিটাল এম আর টি। এটা আমাদের অঙ্কতে কাজে লাগবে, এই সূত্রটা আমাদের অঙ্কতে কাজে লাগবে। আর এর মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে আর এর মাত্রা যখন লেখা হয় তখন এরকম একটা ফোর্থ ব্র্যাকেট ইউজ করা হয়, তাহলে সেটা হবে পি এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা ডিভাইডেড বাই এন এবং টি এর মাত্রা। যেহেতু এন এবং টি এর মাত্রা এখানে আমাদের দরকার নেই, কারণ কি এন এবং টি এর এককটা আমরা জানি, আমরা ডিরেক্টলি একক বসিয়ে দেবো মোল ইন্টু কেলভিন। পি এর মাত্রা মানে পি মানে হচ্ছে চাপ, চাপের মাত্রা কি হয় আমরা জানি এম এল মাইনাস 1 টি মাইনাস 2, এটা হচ্ছে এল এর মাত্রা। এবং এর সাথে কার মাত্রা গুণ করতে হবে, সরি এটা হলো পি এর মাত্রা, সরি এল কিউব মানে আয়তনের মাত্রা। চাপের মাত্রা মানে হচ্ছে বলের মাত্রা ইন্টু বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, সেখান থেকে আমরা এটা পারলাম, এটা হচ্ছে মাইনাস সাইন, ওকে। আর এটা হচ্ছে মোল ইন্টু কেলভিন। তাহলে ওপরে যেটা থাকলো এম এল মাইনাস 1 প্লাস 3 মানে হচ্ছে প্লাস 2, আর টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। ওপরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা আমরা ক্লাস 9-এ করেছি যে এটা হলো কার্যের মাত্রা। তাহলে এখানে লিখে দিচ্ছি কার্যের মাত্রা বাই মোল ইন্টু কেলভিন। তার মানে আর এর একক নির্ণয় করা খুব ইজি, কারণ কি যদি আমরা কার্যের একক জানি তাহলে আর এর একক কি হয়ে যাবে কার্যের একক ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে আর এর একক হয়ে যাবে এসআইতে, এসআইতে কার্যের একক হচ্ছে জুল, তাহলে জুল পার মোল ইন্টু কেলভিন। আর আর এর একক সিজিএসএ হয়ে যাবে জুল, আর কার্যের একক সিজিএসএ হচ্ছে আর্গ, আর্গ পার মোল কেলভিন। এবারে আর যেহেতু এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, ধ্রুবকের যে নির্দিষ্ট ভ্যালুগুলো সেটাও আমাদের জানতে হবে। এই তিনটে ভ্যালু আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে এইটা আমাদের ইউজ হবে মেনলি সাধারণত আমরা যখন এই আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে যখন অঙ্কগুলো করব, আমাদের মেনলি বেশিরভাগ অঙ্ক যখন দেখব যে চাপ আমাদের অ্যাটমসফিয়ারিক এককে দেওয়া রয়েছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব 0.082 লিটার এটিএম। লিটার মানে হচ্ছে আয়তনের একক, এটিএম মানে হচ্ছে চাপের একক, এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে দেখতেই পাচ্ছি আর গাছে, আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে দেখতে পাচ্ছি জুল। প্রথম অঙ্ক যেটা বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 পারদস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব, 600 পারদস্তম্ভের চাপে এবং কত উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 3 গুণ হবে।
তাহলে এখানে আমাদেরকে যেহেতু উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে দিয়েছে, তাহলে আগে আমাদের সেই উষ্ণতাগুলোকে কেলভিনে নিয়ে আসতে হবে। তাহলে প্রাথমিক যেগুলো লিখবো সেগুলো আমরা 1 দিয়ে লিখবো, মানে T1, মানে সেটা প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 প্লাস 273 কেলভিন, সেটা হয়ে যাচ্ছে 300 কেলভিন, তাই তো। P1 মানে হচ্ছে 750 mm। এবারে এই এমএমটাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার দরকার নেই, বিকজ আমাকে এখানেও এই চাপটা এমএমেই দিয়েছে, তাই এমএম এবং এমএম কাটাকুটি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ করার দরকার নেই। V1 দিয়েছে হচ্ছে সেন্টিমিটার কিউবে, এটাকেও আমরা সেম রেখে দিচ্ছি, ঠিক আছে। P2 বলেছে 600 mm, আর V2 বলেছে 3 গুণ হয়ে যাবে, মানে 100 ছিল 103 গুণ মানে 300। তাহলে T2 কত, এটা আমাদেরকে বার করতে বলেছে। এখানে আমরা কি ইউজ করব, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, এটা আমরা এখানে ইউজ করব, অর্থাৎ এটা আমরা ইউজ করব যেটা, যে P1 V1 বাই T1, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 মানে এটা 750, আমি কেন চেঞ্জ করলাম না দেখো, 750 mm আর এখানেও আবার 600 mm, তাহলে এই যে mm একক আর এই যে mm একক, এরা দুজন কাটাকুটি হয়ে যাবে, তাই সেক্ষেত্রে আমাদেরকে বসানোর দরকার নেই। V1 হচ্ছে 100, T1 হচ্ছে 300, P2 হচ্ছে 600, V2 হচ্ছে 300, আর T2 আমি জানি না। 0 0 0 0 কেটে দিলাম, এখানকার একটা জিরোর সাথে এই একটা জিরো কেটে দিলাম, এই 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 15 25। এবারে আমরা করতে পারি কি, আমি এই অবস্থাতেই কাটাকুটি করতে পারি, যেহেতু দুজনে ইকুয়াল সাইনের অপোজিটে রয়েছে, বা আমি এরকম করতে পারি, T2টাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 600 গুণ 30, আর 25টাকে নিচে নামিয়ে দিলাম, 25টা চলে এলো এখানে, 6 দিয়ে কাটলাম, এটা 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে গেল, এটা হয়ে গেল 120। আর কি জানি যে আমরা যে 12 5 হচ্ছে 60, তাহলে এখানে 600 আছে, তাহলে 120 হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 120 ইন্টু 6, 120 ইন্টু 6 করছি, মানে 720 এত কেলভিন। আমাদের অ্যান্সারটা আসছে 720 কেলভিন, কিন্তু যখন আমরা উত্তর লিখব তখন আমরা ডিগ্রি সেলসিয়াসে লিখব, অর্থাৎ 720কে আমরা চেঞ্জ করে নেব। তাহলে 720 থেকে আমাকে ডিগ্রি সেলসিয়াসে যেতে হচ্ছে, মানে আমাকে, তাহলে এখানে প্লাস করেছিলাম, তাহলে এখন আমরা মাইনাস করব, এত ডিগ্রি সেলসিয়াস। 447 ডিগ্রি সেলসিয়াস আমাদের অ্যান্সার আসছে। আমরা আবার দেখে নিচ্ছি, আমরা ভ্যালুগুলো লিখে নিলাম আগে, T1 P1 V1 কি কি, P2 V2 T2 কোনগুলো, যেগুলো আমাদের শেষে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে অন্তিম, যেগুলো প্রথম দিকে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রাথমিক, সেখান থেকে আমরা ভ্যালু বার করলাম, যেটা এলো কেলভিনে, সেখান থেকে আমরা 273 বার করে মাইনাস করে দিয়ে সেটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দিলাম। আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 2 ATM চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 3.76 লিটার হলে আর এর মান নির্ণয় করো। আর মানে আমাদেরকে সার্বজনীন গ্যাস দ্রবকের মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটাই চাপ, একটাই উষ্ণতা এবং একটাই আয়তনের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করব, PV = nRT। এবং যেহেতু এখানে আমাদের অক্সিজেন গ্যাসের ভরটা বলে দিয়েছে 10 গ্রাম, তাহলে আমরা এখানে ইউজ করব PV = m বাই ক্যাপিটাল MRT, অর্থাৎ মোল সংখ্যাটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি, গ্যাসের ভর বাই আণবিক ভর। এবারে আমাদের কোন গ্যাস দিয়েছে, অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস সবসময় O2 হিসাবে থাকে, একা অক্সিজেন O হিসাবে থাকতে পারে না, অক্সিজেন হচ্ছে O2। অক্সিজেনের একটা অণুর আণবিক ভর হচ্ছে 16, যেহেতু O2 রয়েছে তাহলে 16 গুণ 2 অর্থাৎ হয়ে যাবে কি 32, তার মানে ক্যাপিটাল M আণবিক ভর অক্সিজেনের O2-র, সেটা হয়ে যাবে 16 গুণ 32, দ্যাট ইজ হচ্ছে 16 গুণ 2, দ্যাট ইজ হচ্ছে 32। তাহলে P এর জায়গায় বসাচ্ছি হচ্ছে 2, V এর জায়গায় বসাচ্ছি 3.76, M এর জায়গায় হচ্ছে 10 গ্রাম, এটার জায়গায় 32, আর আমি জানি না,
এবং টি হচ্ছে 20°C, তাহলে 20 প্লাস 273 কেলভিন, সেটা হয়ে যাচ্ছে 293 কেলভিন। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 293, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু বার করতে হবে, তাহলে এইদেরকে আমরা এইদিকে পাঠাচ্ছি, 32কে এখানে পাঠিয়ে দিলাম। বাকি যারা এইদিকে ছিল এ ভাগে ছিল তাই এই গুণে চলে এলো, আর যারা গুণে ছিল তারা নিচে চলে আসবে ভাগে। এবারে এখানে আমাদেরকে একটু কষ্ট করে কাটাকুটি করতে হবে, কারণ কি এছাড়া আর কোনো উপায় নেই এখানে কাটাকুটি করা ছাড়া। এবং কাটাকুটি করার পর এটাকে ভাগ করতে হবে, এটা একটা বড় সংখ্যা, এটাকে ভাগ করতে হবে, করে দেখা যাবে যে এই আর এর ভ্যালু, তোমরা সব অবশ্যই এটা বাড়িতে সময় ধরে করবে এবং তোমরা অবশ্যই দেখতে পাবে যে আর এর ভ্যালু 0.082 এই ভ্যালুটাই আসবে, এবং এর একক হবে লিটার এটিএম পার মোল ইন্টু কেলভিন। এটার সহজ উপায় কিছু নেই করার, শুধু আমরা একটা জিনিস করতে পারি, এখানে ডেসিমেলটা তুলে নিতে পারি, নিয়ে এখানে নিচে একটা 100 গুণ করে দিতে পারি, এটাকে এইভাবেই রাখবো। তাহলে এখানে 376-এর সাথে 32 গুণ করব, করার পর 293 দিয়ে ভাগ করব, 293-র সাথে 5 গুণ করে নেব, এই দুজনকে গুণ করে নেব আর এই দুজনকে গুণ করে নেব, তারপরে ভাগ করব, ভাগ করে যে অ্যান্সারটা বেরোবে সেটাকে 100 দিয়ে ভাগ করে দিয়ে আমরা ডেসিমেলে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি এখানে 376 ইন্টু 32 এটা আমরা করব, এবং তাকে ভাগ করব 5 ইন্টু 293 দিয়ে। এবারে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটাকে 100 দিয়ে ভাগ করে দেবো। 100টাকে আলাদা করে কাটাকুটি করব না, কারণ কি যেহেতু 100 দিয়ে ভাগ করা মানে ডেসিমেলে নিয়ে চলে আসা, তাই 100টাকে আমরা আলাদা করে রাখলাম। জাস্ট যে নাম্বারটা আসবে তাকে 100 দিয়ে ভাগ করে দেওয়া মানে ডেসিমেল সংখ্যা 2 ঘর আগে ডেসিমেল বসিয়ে দেবো, ব্যাস সেটাই হবে আমাদের অ্যান্সার। অঙ্কতে রয়েছে 40°C উষ্ণতায় 0.5 ATM চাপে কোনো গ্যাসের আয়তন 1 লিটার, গ্যাসটির তাপমাত্রা বৃদ্ধি করে 273°C করা হলো, তাহলে আয়তন হলো 2 লিটার, তাহলে গ্যাসটার চাপ কত? তাহলে যা যা দিয়ে দিয়েছে আগে লিখে নিই আমরা। ফার্স্ট হচ্ছে T1 দিয়ে দিয়েছে 40°C উষ্ণতা, তার মানে 40 প্লাস 273 কেলভিন। P1 সেটা হচ্ছে 0.5 ATM, এটাকে আমরা ATM-এই রাখবো, চেঞ্জ করার দরকার নেই। আয়তন হলো 1 লিটার, তাপমাত্রা বৃদ্ধি করে 273 করা হলো, তাহলে T2 হয়ে গেল 273°C, তার সাথে আবার 273 যোগ করব কেলভিনে নিয়ে আসার জন্য, এত কেলভিন, T2টা হয়ে গেল এত কেলভিন। আয়তন V2 হচ্ছে 2 লিটার, তাহলে P2 কত, মানে গ্যাসটার চাপ কত, তার মানে অন্তিম চাপ কত জানতে চেয়েছে। অন্তিম চাপ কত বার করতে হবে, তাহলে এখানে আয়তন, উষ্ণতা এবং চাপ দুটো দুটো করে দেওয়া রয়েছে, তার মানে আমাদেরকে চার্লসের এবং বয়েলসের সমন্বয় সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই ফর্মুলা আমরা ইউজ করবো, যেখানে P1 হচ্ছে 0.5, V1 হচ্ছে 1 লিটার, T1 হচ্ছে 313, P2 হচ্ছে আমরা জানি না, V2 হচ্ছে 2 লিটার আর T2 হচ্ছে 546। সো এখানে আমরা এখান থেকে ডেসিমেলটা তুলে নিচে একটা 10 নিয়ে আসতে পারি, আর 2 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারি। তো এই ধরনের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ যে অঙ্কগুলো দিচ্ছে সেখানে আমাদেরকে একটু মানে লেন্দি প্রসেসের অঙ্ক দিচ্ছে, যেখানে আমাদেরকে ভাগ, যোগ, গুণ করতে হবে, বিকজ এই অঙ্কগুলোতে তো ফর্মুলা বসালেই অঙ্ক হয়ে যায়, তাই জন্য। তাই 2 দিয়ে যদি কাটি এটা হবে হচ্ছে 273। তাহলে আমাদের কাজ কি হবে, এখানে P2টা ভ্যালু বার করা। তো আমি ওপরে দেখাচ্ছি কি করব, 5-এর সাথে 273 গুণ করে দেবো, P2টাকে P2-র জায়গায় রেখে দেবো, আর এখানে থাকছে 313 ইন্টু 10, তাই তো। তো আমরা আর একটা জিনিসও করতে পারি, 2 দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি, তাহলে এখানে যেটা আসছে 273, নিচে যেটা আসছে 6 2 6 P2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা ডেসিমেল, একটা ফ্র্যাকশনাল নাম্বার এসছে,
তাহলে 273কে আমাকে এখানে 626 দিয়ে গুণ করতে হবে। অবশ্যই আমাকে একটা দশমিক নিয়ে আসতে হবে, নাহলে গুণ করা পসিবল নয়। তো এরপর আমরা 3 দিয়ে নিয়ে গেছি, তাহলে প্রথমে 4 দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে 4 দিয়ে নিয়ে যাওয়ার পর তারপরে 3 দিয়ে নিয়ে গেলাম, তারপরে আসছে দেখো কত এখন 1878 দিয়ে বিয়োগ করতে হচ্ছে, তাহলে বিয়োগ করলে আসছে এটা। আবার ডেসিমেল দিয়ে এইভাবে চলতে থাকবে, তাহলে আমরা মোটামুটি P2 অ্যাপ্রক্সিমেটলি লিখে দেবো 0.4380, এটা হবে আমাদের অ্যান্সার। আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখে দেবো। তো আজকে ক্লাস এই অবধি। আজকে ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক করলাম এবং গ্যাসের আচরণ ও ধর্মের মেন পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই চ্যাপ্টারের আরও অঙ্ক নিয়ে আমরা পরের একটা ক্লাস নেব। পরের একটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারের মেনলি অঙ্কগুলোই আমরা করব এবং আজকের এই অবধি থাকলো, আবার পরের ক্লাসে দেখা হবে।